জুলাই সনদের যথাযথ আইনি ভিত্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এজন্য দলটি কমিশনের সঙ্গে আবারও আলোচনা করবে বলে দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান দলের নেতারা। আইনি জটিলতা কাটাতে কমিশন এই উদ্যোগ নিলেই সনদে সই করবে দলটি, জানান সদস্য সচিব আক্তার হোসেন। তিনি জানান, জুলাই সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধনের কথা শুক্রবার সনদসই অনুষ্ঠানে ঘোষণা দিয়েছে ঐকমত্য কমিশন। এই বিষয়টি প্রথমেই আমলে নিলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না বলেও জানান আক্তার হোসেন। আহত যোদ্ধাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আক্তার হোসেনের সুষ্ঠু বিচার দাবি করেন। জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে অভিহিত করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকতায় অংশ নেয়নি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না, বরং এই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হামলাকারীরা ফ্যাসিস্ট বাহিনীর লোক ছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সেই সাথে জুলাই সনদে এনসিপি সহ বাকি রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেন, আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউ আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফোঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার বা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার প্রেস ক্লাবের সামনে পিআর একটি জনবিচ্ছিন্ন দাবি গণতন্ত্রের পক্ষে বাধাগ্রস্ত এবং আগামী নির্বাচনের ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের এখন সম্মান করে বাংলাদেশের মানুষ। তিনি আরও বলেন, তাদের এমন কোনো কর্মকাণ্ড উচিত নয় যেন তাদের সব অর্জনকে কলঙ্কিত করে। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি ও সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সমাজের মানুষের চোখে যে সম্মানটা অর্জন করেছেন প্রিয় ছোট ভাইরা, দয়া করে এই অর্জনটুকে ইতিহাসে কলঙ্কিত করিলেন। আপনি নাহিদ নয়, আপনি এনসিপি নয়, আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা। আপনার প্রতি আমাদের সম্মান থাকবে, কি যে সম্মান আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করবে, সেই সম্মান কি অক্ষুণ্ণ থাকবে? শেষ মুহূর্তে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। তবে সংবিধানের তফসিলে থাকা 7 মার্চের ভাষণ ও শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা বাদ দেয়া হবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সব মিলিয়ে 10 বছর ও কয়েকটি কমিশনে রাষ্ট্রপতির নিয়োগ দেওয়ার ক্ষমতার প্রস্তাব রয়েছে জুলাই সনদে। নানা মতবিরোধের পর অবশেষে স্বাক্ষর হয়েছে জুলাই জাতীয় সনদ। 8 মাসের আলোচনায় কমিশনের সাথে যোগ দিয়েছে 30টি দল। তবে 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের দিন উপস্থিত ছিল 26টি।
সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করায় স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এনসিপি। আর সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেবার অভিযোগে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় 4 বাম দল। অভিযোগ ছিল রাষ্ট্রের মূলনীতি নিয়েও। তবে মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধান থেকে বাদ দেবার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন, যদিও বাদ যাবে 7 মার্চের ভাষণ ও শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা। এ সংক্রান্ত সংবিধানের ক্রান্তিকালীন বিধানাবলীর 150-এর 2 অনুচ্ছেদে থাকা 5ম ও 6ষ্ঠ তফসিল বাদ দেওয়া হবে। এছাড়া কিছুটা ভারসাম্য আনার প্রস্তাব রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার। সব মিলিয়ে 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিধান রয়েছে জুলাই সনদে। একই সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দেবার আগের ক্ষমতার সাথে রাষ্ট্রপতি এখন থেকে সরাসরি নিয়োগ দিতে পারবেন কয়েকটি কমিশনে। এদিকে জুলাই যোদ্ধাদের আন্দোলনে আরেক দফা পরিবর্তন আনা হয়েছে সনদের অঙ্গীকারনামাতেও। শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহত যোদ্ধাদের চিকিৎসা ও তাদের পরিবারের পুনর্বাসন করার কথা বলা হয়েছে জুলাই সনদে। আর বাস্তবায়ন পদ্ধতি না থাকলেও 31 অক্টোবরের মধ্যে এ নিয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে কমিশন। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে কালো পতাকা মিছিল করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। সেই সঙ্গে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করেছেন শিক্ষক নেতারা। 3 দফা দাবি আদায়ে ঢাকা 7 দিন ধরে আন্দোলন ও অনশন করা শিক্ষকরা দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাব, জাতীয় ঈদগাহ সংলগ্ন কদম ফোয়ারায় যায়। মিছিলে অংশ নেন শত শত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষক জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি অভিযোগ করেন, শিক্ষকদের ন্যায্য দাবিতে ডাকা সুশৃঙ্খল আন্দোলন বানচালের চেষ্টা করছেন শিক্ষা উপদেষ্টা। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, 6 লাখ শিক্ষককে নির্বাচনের দায়িত্ব পালন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। সিআর আবরারের পদত্যাগ দাবি জানান তিনি। আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ। নির্বাচনের সাথে কিন্তু সবচেয়ে বড় অংশীজন নির্বাচনে আমরা, কারণ আমাদের 6 লক্ষাধিক শিক্ষক সবাই এর সাথে জড়িত। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং অফিসার, এখানে ম্যাক্সিমামে আমাদের শিক্ষকরা দায়িত্ব পালন করে। তা আমরা এটা বড় একটা কর্মসূচি, আমরা তো আসলে নির্বাচন বানচাল করতে চাই না। আমাদের তো মাসে 3 দিনেই বেতন শেষ। 3 দিন পরে আমাদের পরিস্থিতিটা কি হয়, এটা আসলে সাধারণ মানুষ যদি একটু বিবেচনা করে এটা বুঝতে বাকি থাকবে না। যেখানে 20% দিয়ে 25 থেকে 50 হয়েছে, তাও সেটা আমাদের এই বাজারের মূল্যের সঙ্গে যেটা যায় সেটার সঙ্গে মোটেও হয় না। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সাদিক, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে কালো পতাকা মিছিল হয়েছে এবং তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানিয়েছে। এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে? লাবণী, টানা কয়েকদিন ধরে যে কর্মসূচি এই শিক্ষকরা, বেসরকারি শিক্ষকরা পালন করছেন সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আজকে আপনিও বলছিলেন যে দুপুরে তারা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কালো পতাকার নিয়ে মিছিল, সেই মিছিল তারা করেছে। সারা বাংলাদেশ থেকে যে শত শত বেসরকারি শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকদিন ধরে অনশন করছেন, তারা সেই মিছিলটি নিয়ে কদম ফোয়ারা যান এবং সেখানে তারা অবস্থান করেন। সেখানে গিয়ে তাদের যে সদস্য সচিব বা নেতা দেলোয়ার হোসেন আজিজি অধ্যক্ষ, তিনি বক্তব্য দিয়েছেন, তিনি তাদের দাবি দেওয়া বলেছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন তারা অবিলম্বে বা 24 ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি দেওয়া যাতে মেনে নেওয়া হয়, তাদের যে ন্যায্য দাবি সেটা যাতে মেনে নেওয়া হয়, প্রয়োজনে একটি শিক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন এবং শিক্ষকদের এই আন্দোলনের সাথে তিনি শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এখন সেই মিছিলটি নিয়ে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন। যদিও আপনি জানেন যে আজকে অনেক রোদ, প্রচণ্ড রোদের মধ্যেই কিন্তু এই তীব্র গরম উপেক্ষা করেই তারা শহীদ মিনারে আছেন এবং তারা বলছেন যে তারা রাজধানী ঢাকার বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন। সামনে পরীক্ষা, এই মুহূর্তে তারা পরীক্ষা বা ক্লাস বাদ দিয়ে তারা থাকতে চাচ্ছেন না, তারপরেও তারা আছেন। আমরা এখানে 2-4 জন যারা শিক্ষক আছেন তাদের মুখে একটু শুনবো তাদের কি দাবি দাওয়া এবং কী জন্য তারা এসেছেন এবং তারা এখন কেমন আছেন। স্যার, যদি একটু বলতেন আপনার দাবিটা একটু। আমাদের 3টে দাবি। একটি দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, আর একটি দাবি হচ্ছে চিকিৎসা ভাতা 1500 টাকা, আর একটি দাবি আছে শিক্ষক কর্মচারীদের 75% উৎসব বোনাস।
এই 3টে দাবি নিয়ে আমরা আজকে 7 দিন যাবৎ শহীদ মিনারে সমবেত হয়েছি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি আমরা এইখান থেকে ত্যাগ করব না। যতক্ষণ সরকার আমাদের এই দাবি মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে অবস্থান করব এবং এরপরে আমরা আমরণ কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত সরকার এই দাবি না মানবেন ততক্ষণ আমাদের সারা বাংলাদেশে শিক্ষকদের এই আন্দোলন চলবে এবং অব্যাহত থাকবে। লাবণী শুনছিলেন যে শিক্ষক তিনি বলছিলেন যে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন তাদের দাবির জন্য। তারা বলছেন যে তাদের যে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা, সেটা খুবই নগণ্য এবং তাদের জন্য একেবারেই কম। তারা চাচ্ছেন যে এর জন্য বেতনের 20% বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য তারা দাবি জানাচ্ছেন। লাবণী, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। শেখর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক। 2013 সালে হেফাজতের কর্মসূচিতে নিহত শহীদদের স্মরণে মতিঝিল শাপলা চত্বরে স্থাপনা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই ঘোষণা দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে ওসমানী মিলনায়তনে 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত শহীদদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর সংরক্ষণেও কাজ করছে সরকার। মাতৃভূমির প্রয়োজনে যারা জীবন দিয়েছে তাদেরকে অমর করে রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে এবং প্রায় অধিকাংশ কবরই এর মধ্যেই সংরক্ষিত হয়ে যাওয়ার কথা। আমরা একটা সিঙ্গেল ডিজাইন, যে ডিজাইনে সব কবর সংরক্ষণের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এটা প্রায় বাস্তবায়ন শেষের দিকে। এবং 13 সালের ঘটনার ক্ষেত্রে যেহেতু অনেক সময় হয়ে গিয়েছে, প্রায় 12 বছর, কবর শনাক্ত করাটা একটা কঠিন কাজ হবে। মিথ্যা তথ্য, যোগসাজো, শেয়ার বাজার লুট এবং কর ফাঁকির এক ক্লাসিক্যাল উদাহরণ একমি পেস্টিসাইড লিমিটেড। তেমন উৎপাদন না থাকলেও মন গড়া আর্থিক প্রতিবেদন তৈরি করে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের পকেট কেটেছে এই কোম্পানিটি। আয়কর দপ্তরেও কর পরিশোধ না করে শুধু রিটার্ন জমা দেওয়ার নজির তৈরি করেছে। অভিযোগ উঠেছে, দপ্তরে দপ্তরে মিথ্যা ও আংশিক তথ্য দিয়ে পার পেতে কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছে একমি পেস্টিসাইড। রুহুল আমিনের অনুসন্ধান। ময়মনসিংহের তারাকান্দার দয়ারামপুরে এই ঠিকানায় নিবন্ধিত শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেড। এখানে আছে বিঘার পর বিঘা জমি, যেখানে চাষ হচ্ছে মাছ ও পালন হচ্ছে গরু। দু একটি পুরনো একচালা ঘর দেখা গেলেও আধুনিক কোনো কারখানা বা স্থাপনা চোখে পড়েনি। আমরা যখন স্থানটির দৃশ্য ধারণ করি তখন দুটি ছোট কাভার্ড ভ্যান বের হয়, কিন্তু সেগুলোতে একমি পেস্টিসাইডের নাম ছিল না। এখানে কোনো বালাইনাশকের কারখানা থাকার কথা জানেন না স্থানীয়রাও। তবে কয়েল ও কাপড় ধোয়ার পাউডার উৎপাদন হওয়ার কথা জানান তারা। আর এই কয়েলের তেল দূরাবি আর ফুসকুনি দিতেছে অনেক কি মানুষের মাছ টাছ মারে, মাছ চাষ করে, গরু ফার্ম, কয়েল ফ্যাক্টরি, এটি আগে থেকে। অ্যাকচুয়ালি তো এনকে এলাকার মানুষের কোনো কাজ কাম করে না, যাই 2-4টা করে এগুলো দিই, আবার বেতনটা তো ঠিক মতো দেয় না। এবার দেখা যাক কোম্পানিটির প্রধান কার্যালয়ের অবস্থা। ঢাকার শ্যামলীতে হল ভবনের 3য় তলায় নিবন্ধিত ঠিকানা। ভবনের বাইরের দেয়ালে সাইনবোর্ড থাকলেও অফিস খুঁজে পেতে ঝামেলায় পড়তে হয়। 3য় তলায় একমি পেস্টিসাইডের কোনো সাইনবোর্ড নেই, তবে একই মালিকের আরেক প্রতিষ্ঠান সিনহা সিকিউরিটিজের দেখা মেলে, যদিও সেখানকার কর্মীরা পেস্টিসাইডের অবস্থান জানাতে অস্বীকার করেন। এর ঠিক উল্টো দিকে RS অ্যান্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড, যার ভেতরে মেলে একমি পেস্টিসাইড কোম্পানির অস্তিত্ব। অল্প কয়েকটি কক্ষ আর কয়েকজন কর্মী, দেয়ালে দেয়ালে সাঁটা কীটনাশকের পোস্টার। অফিসে কীটনাশকের কোনো অস্তিত্ব পাওয়া না গেলেও দেখা মেলে ডিটারজেন্ট পাউডার ও কয়েলের বক্স। একমি পেস্টিসাইড কোম্পানির নিবন্ধন দেখানো হয় 1.5 দশক আগে, আর শেয়ার বাজারে নিবন্ধিত হয় 2021 সালে। প্রাথমিক গণপ্রস্তাব IPOর মাধ্যমে তোলে 30 কোটি টাকা। শেয়ার বাজারে আসতে পদে পদে জালিয়াতির আশ্রয় নেন কোম্পানি মালিকরা। শেয়ার বাজারে আসার আগে কাগজে কলমে মুনাফা বাড়িয়ে দেখানো হয়, টাকা তোলা হয়ে গেলে যা কমতে থাকে। সম্প্রতি শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা BSECর তদন্তেও ধরা পড়ে। তদন্তে উঠে আসে ছাগলকাণ্ডের মতিউর সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান টাকা ছাড়াই প্লেসমেন্ট শেয়ার নেন।
আমি ওখানে বললে আমরা ওখান থেকে আপনার ভিডিও কালেকশন করে দেখাতে পারবো ওদের মোবাইলের মাধ্যমে। ওখানে যে দেখছে সে হয়তো ভুল ইনফরমেশন দিচ্ছে, ওখানে আমাদের আরও অন্যান্য অনেক কিছু আছে। কারণ কমিশন তদন্ত করছে, দুদক তদন্ত করবে, করে তারপরে তো আমাদের একটা রিপোর্ট দেবে আর কি। একমি পেস্টিসাইডের এমন জালিয়াতি কি শুধু শেয়ার বাজারেই? আমরা খোঁজ নেই কর পরিশোধে তারা কতটা স্বচ্ছ। কোম্পানিটি কর অঞ্চলে 1-এ নিবন্ধিত, সেখানে পাওয়া তথ্য উদ্বেগজনক। গত 10 আগস্ট কোম্পানিটিকে একটি চিঠি দেন তৎকালীন অতিরিক্ত কর কমিশনার। তিনি উল্লেখ করেন 2020-21 থেকে টানা 4 কর বর্ষে রিটার্নের সঙ্গে উৎসে কর পরিশোধের কোনো প্রমাণ অর্থাৎ পে অর্ডার চালান জমা হয়নি, কিন্তু লেনদেন হয় প্রায় 500 কোটি টাকা, যাতে 5% করে প্রায় 25 কোটি টাকা উৎসে কর প্রযোজ্য। ফলে প্রশ্ন ওঠে, টানা 4 কর বর্ষ কর পরিশোধ না করে কিভাবে এত টাকা লেনদেন ও স্থায়ী সম্পদ করল কোম্পানিটি? সেখানে কর কর্মকর্তাদের যোগসাজশ ছিল কিনা? অথচ এই একমি পেস্টিসাইডের ওপর শক্ত নজরদারি থাকার কথা ছিল কর অফিসের, কারণ কোম্পানিটির বিরুদ্ধে 2009-10 করবর্ষ থেকে 2019-20 করবর্ষ পর্যন্ত 11 কোটি টাকার বেশি কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা চলছে। এই টাকা আদায়ে কোম্পানিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সহ নানা ব্যবস্থাও নেওয়া হয়। তারপরও শেয়ার বাজারে যাওয়ার আগে ও পরে কোম্পানিটি কর ফাঁকি দেওয়ার সুযোগ পায়। এখন হলো আমাদের হিসাবে ওরা টোটাল হলো প্রথম ছিল 11 কোটি, পরে আরও 5 বছর প্রায় 20 কোটির মতো হিসাবটা ওখানে আছে অ্যাকাউন্ট। এটা তো ওদের সাথে আরও একটা বিষয় হলো, এখানে যখন আমরা আপিল করব কম বেশি হবে পরে। কর কর্মকর্তাও খাত সংশ্লিষ্টরা জানান কোম্পানিটি উৎপাদন নির্ভর নয়, বরং কাগুজে। বাস্তবে কোম্পানিটির তেমন উৎপাদন না থাকলেও কর্মকর্তাদের যোগসাজশে সরকারি দপ্তরগুলোতে মিথ্যা তথ্য দিয়ে শেয়ার বাজার থেকে টাকা তোলা হয়। নিঃসন্দেহে একটা বড় যোগসাজশ বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে হয়েছে, অথবা এটা অদক্ষতার কারণে হয়েছে। যেইটাই হোক এটা তো অ্যাড্রেস করতে হবে। সো আমি মনে করি যে দুদক, এখন পুঁজিবাজারের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে বিসেক, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এখন সময় আসছে যে তারা যেন সমন্বিতভাবে কাজ করেন। কোম্পানিটিকে মিথ্যা অডিট রিপোর্ট তৈরি করে দেয়া হিসাববিদদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। রুহুল আমিন, 71, ঢাকা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বগুড়ায় দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প চলছে। শনিবার সকাল 10টা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর বাগবাড়িতে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে 5টি বুথে সেবা নিতে আসা সাধারণ মানুষদের রেজিস্ট্রেশন শেষে ঢাকা থেকে আসা 200 বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করছেন। পাশাপাশি রোগীদের নানা রকম শারীরিক সমস্যা অনুযায়ী বিনামূল্যে ওষুধও দেয়া হচ্ছে। আয়োজকদের ধারণা, দিনব্যাপী এই আয়োজনে 5000 মানুষকে চিকিৎসা সেবা দেয়া হবে। এছাড়াও বিকেলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এবারের এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠান নিয়ে অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষকরা বলছেন প্রতিষ্ঠানের নানাবিধ সীমাবদ্ধতার কথা। প্রশাসন বলছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। সহকর্মী রাজু মুস্তাফিজের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় কুড়িগ্রাম থেকে 27টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মাঝে 9টি কলেজের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। এসব কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ করে মোট 76 জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় 54 জন শিক্ষার্থী। শতভাগ অকৃতকার্য কলেজগুলো হলো কুটিপয়রাডাঙ্গা স্কুল ও কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ, ছিলাখানা মডেল কলেজ, ধলডাঙ্গা স্কুল ও কলেজ, সিংয়ের ডাবরিহাট কলেজ, টাপুরচর স্কুল ও কলেজ, চর শৈলামারি আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজ এবং রাশেদ খান মেনন কলেজ। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কমিটি যারা আছে, কমিটি অবহেলিত, কমিটি যদি ভালো সজাগ থাকতো তো এই কলেজ সুন্দর চলতো। এখনো শিক্ষক নিয়োগ দেয় নাই, তারপরে সভা ভর্তি হইতেছে, পাশ করবে, তারপরে সেটা শিক্ষক নিয়োগ দেওয়ার অনুমতি দেবে, তবে তো শিক্ষক নিবে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ঝরে পড়া শিক্ষার্থী যারা নিয়মিত ক্লাস করেনি। অধিকাংশ প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। অনেক প্রতিষ্ঠানে নেই শিক্ষক। যাও আছেন তাদের বেশিরভাগকে বিনা বেতনে শিক্ষা প্রদান করতে হয় বলছেন শিক্ষকরা। পরীক্ষার বিপর্যয় হওয়ার পিছনে মূল কারণ হলো আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না।
একটা স্কুল দীর্ঘদিন যাবৎ বেতন নাই, আর অন্যান্য ভালো স্টুডেন্ট যারা আছে তুলনামূলকভাবে তারা তো ভালো কলেজে যাইতে চাচ্ছে, তারা ইচ্ছে করলেও তারা এখানে নিয়ে আসতে পারতেছে না তাদেরকে। আর যদি এখানে বেতন হইতো তাহলে তো এমনি তো শিক্ষার মানটা বেড়ে যেত। এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে এগুলো সরকারি বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে আগামী দিনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুড়িগ্রামের 27টি শিক্ষা প্রতিষ্ঠানের 11,080 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছর জেলায় 2টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি। হাসান আহমেদ, 71। নিষেধাজ্ঞা অমান্য করে ফোনে মা বাবার সাথে কথা বলায় ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন ঝালকাঠির এক মাদ্রাসা শিক্ষক। ওই শিশু বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ইলিশ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। 4 অক্টোবর থেকে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা চলছেই। এলাকার লোকজন জানান, সুগন্ধা নদীর বারৈকরণ, মাটিডাঙ্গা, খোঁজখালী, দপদপিয়া, বিষখালী নদীর হদুয়া, 40 কাহানিয়া, বড়ইয়া ও পালট এলাকায় অভিযান এড়িয়ে নৌকা ও ট্রলার দিয়ে নদীতে চলছে ইলিশ ধরা। 142 বছরেও বিভাগীয় শহর রংপুর রেল স্টেশনের আধুনিকায়ন হয়নি, তৈরি হয়নি দ্বিতীয় প্ল্যাটফর্ম। যাত্রী এবং এলাকার লোকজন জানান, 1878 সালের 2রা জুলাই রংপুরের রেল স্টেশন নির্মাণ হয়। সেই থেকে আজও স্টেশনটি রয়েছে একই অবস্থায়। এতে দিনের পর দিন রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বৃহত্তর রংপুরের মানুষ। রংপুরের রেল ব্যবস্থাপনা নিয়ে শাহবাজিদ আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন জেলা রংপুর এখন বিভাগ হলেও রেল স্টেশনটি রয়ে গেছে 142 বছরের আগের অবস্থায়। কেউ কেউ বলেন, দিন দিন জরাজীর্ণ হচ্ছে গোটা স্টেশন। কক্সবাজার স্টেশন এটা কিন্তু কোনো বিভাগীয় শহর না, জেলাও না, উপজেলা। সেই স্টেশন দেখলে মনে করেন মানুষ টাস্কি লাগিয়ে যায়। আর রংপুর স্টেশন বিভাগীয় স্টেশন, দেখেন এটা মনে হয় বিভাগীয় স্টেশন। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত স্টেশন আছে অনেক উন্নত। আমাদের রংপুর বিভাগীয় একটা স্টেশন, এটা অনেক উন্নত করার দরকার। রাজধানী থেকে সবচেয়ে দূরের বিভাগীয় শহর রংপুর। দীর্ঘ যাত্রার আগে পরে যাত্রীরা সাধারণ মানের সুবিধা পান না। তবে যাত্রীদের সবচেয়ে বেশি অভিযোগ পুরনো অবকাঠামো নিয়ে। সেই মান্দাত্তা আমলের রেলওয়ে স্টেশন শুধুমাত্র নামকা ওয়াস্তে বছরে বা 10 বছর পর টেন্ডার দিয়ে কিছু সংস্কার হয়, কিন্তু আমরা চেয়েছিলাম একটা আধুনিক রেলওয়ে স্টেশন। ক্ষুব্ধ লোকজন আরও জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান আশ্বাস দিয়ে বলেছিলেন উন্নয়নে রংপুর হবে দেশের 1 নম্বর জেলা, কিন্তু তার সেই কথার কোনো মিল পাননি গত 1 বছরে। যে কোনো যোগাযোগ ব্যবস্থায় সারা দেশ থেকে পিছিয়ে আছেন এখানকার মানুষ। দীর্ঘদিন যাবৎ এই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এটা আমরা উন্নতি চাই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করব যে তিনি রংপুরে 2-4টি ট্রেন উপহার দেওক। দাবি তো এটা তো পূরণ করতেছে না সরকার, এটা তো দাবি আছে, দাবি তো করে আসতেছে, দাবি তো পূরণ করে না। রংপুরবাসীর দাবি, তাদের বিভাগীয় শহরে রেল স্টেশনে আধুনিক টার্মিনাল হোক। দেশের অন্য বড় শহরগুলোর সাথে সরাসরি রেল যোগাযোগ শুরু করা হোক। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। ফকির লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী সাধক। তার দর্শনে নেই ধর্ম, বর্ণ, গোত্র ও জাতিগত বিভেদ। সহস্রাধিক গানের স্রষ্টা লালন ফকির মৃত্যুবরণ করেন 1890 সালের 17 অক্টোবর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ভারতীয় হাই কমিশন আয়োজন করেছিল লালন সন্ধ্যার। সুমনা সুমির প্রতিবেদন। গানে গানে লালন বন্দনা। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বাস করে। দেখা হয় না পড়শির সাথে, দেহের ভেতরেই মনের মানুষ।
সাইজি যাকে বলেছেন অচিন পাখি, সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। জীবনের থেকেও মৃত্যু সত্য, প্রাণ পাখি উড়ে যাবে, তবে এক জীবনের অপেক্ষা মনের মানুষের জন্য। দেহের ভেতর থেকে হয় নতুন প্রাণের সঞ্চার, সৃষ্টি এক অপার বিস্ময়। অনুষ্ঠানে লালন দর্শনের বিভিন্ন দিক গানের মাঝে মাঝে বর্ণনা করছিলেন অভিনেতা আফজাল হোসেন। দর্শক সারিতে মন্ত্রমুগ্ধের মতো বসেছিলেন অভিনেত্রী জয়া হাসান, তাসনিয়া ফারিন সহ বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্যজন। মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, ভীষণ সফল একটি আয়োজন হয়েছে। আমরা একই সাথে আধুনিক বাউন্ড ব্যান্ড পেলাম, আমরা ফোক একদম জনরা যে ফোকটা টুনটুন বাউলজি তাকে পেলাম। লালনের নানা দিককার গান, নানা মাত্রার গান আজকে শুনলাম, খুব ভালো লাগলো। লালনের দর্শন প্রভাবিত করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ, মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গকে। এর প্রজন্ম ধারণ করে সাইজির দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান থেকে নিয়েছিলেন, সেটা আমরা পরে জানতে পেরেছি, এবং সুর শুনলে সেটা বোঝা যায় যে কীভাবে উনি নিয়েছিলেন। যাই করেন না কেন, খোদাকে যদি আপনার সঙ্গে থাকতে হয়, রাখতে হয়, সত্য এবং সুপথ, যেটা আমরা বলি সিরাতুল মুস্তাকিম, সরল পথ, সোজা পথ, এর বাইরে আর কিছু নাই। উনি নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ না হয়েও উনি যে মানবতার ধর্মের কথা সবসময় বলেছেন, সেই প্র্যাকটিসটাই আমাদের সকলের ভেতরে করা উচিত। লালন সন্ধ্যায় সম্মান জানানো হয় প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানান, লালন ফকিরের দর্শন, জীবনবোধ, মানবতাবাদ ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। আজকের এই সন্ধ্যা শুধু লালন শাহকে মনে করা নয়, বরং বাংলাদেশ ভারতের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য ও মেলবন্ধনও। লালন সাইজির জীবন, দর্শন, গান আধ্যাত্মবাদ, মানবতার বার্তা প্রদান করে। ভারত বাংলাদেশের সীমারেখা অতিক্রম করে তার গান। লালন ফকির বলেছেন, সকল মানুষের মনেই বাস করে ঈশ্বর, ভক্তিতে মেলে মুক্তি, এ এক অন্য প্রেম। সুমনা সুমি, ৭১, ঢাকা। মার্কেটার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ MIB-র আয়োজনে সফলভাবে উদযাপিত হয়েছে বাংলাদেশ মার্কেটিং ডে। শুক্রবার বাংলা একাডেমিতে মার্কেটিং ও সেলস পেশাজীবীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য মার্কেটিং ওয়েলবিং। এতে প্রধান অতিথি ছিলেন ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামাল উদ্দিন, আর বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে সমসাময়িক মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 5টি প্যানেলে আলোচনা হয়। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।